हाय फ्रेंड्स আমরা আগের ক্লাসে রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার টপিকটা শেষ করেছি, অর্থাৎ ল্যান্ড রিফর্ম মেজার্স ইন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে মেজর টপিকটা ছিল সেটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। এবার আজকে আমাদের নতুন টপিক শুরু করার কথা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ ভেরিয়াস ল্যান্ড রিফর্মস। মানে বিভিন্ন রকমের যে আমরা তো একটা ওভারঅল একটা ওভারভিউ দিয়েছি সারা ইন্ডিয়াতে যেরকম ল্যান্ড রিফর্ম হচ্ছিল তার একটা সার সংক্ষেপ আমরা দিয়েছি কোটা চ্যাপ্টারে, আগের ক্লাসগুলোতে পড়েছি। তো এবার আমরা বুঝবো যে এর মানে কি কি লাভ হয়েছে এতে এবং তাতে কি ক্ষতি হয়েছে, বা ক্ষতি বলবো না, তার লিমিটেশনস কী আছে। যা লিমিটেশনস বার হবে তার সমাধানের জন্য পরবর্তী স্টেপ নেব আমরা, মানে পরবর্তী ভিডিওগুলো আমরা নেব। তো যা আজ পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি আমরা, তো চলো একবার একটু সার সংক্ষেপ নেওয়া যাক কি কি ঘটেছে। আচ্ছা, দেখলাম আমরা যে স্বাধীনতার পর 57% জমি জমিদারদের হাতে চলে গেছে। তো ওদের কাছ থেকে জমিগুলো নিয়ে সেটা এবার মানে কি সর্বসাধারণ মানুষের কাছে বিলিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই যে সর্বসাধারণ মানুষরা এরা কিন্তু একেবারে দরিদ্র, মানে ভীষণ দরিদ্রই থেকে যাবে, এদের কিন্তু আপলিফমেন্ট আর হবে না, ঠিক তো? আচ্ছা, তো এর জন্য কি করা হলো যে জমিদারি অ্যাবলিশন অ্যাক্ট পাস করে দেওয়া হলো। মানে যে মাঝখানে যে ইন্টারমিডিয়ারিজ যে আছে এদেরকে থাকতেই দেওয়া যাবে না, ব্যাস। তাদের 57% যে জমি আছে সেগুলো সর্বসাধারণ মানুষ পেয়ে যেতে পারে, সুযোগ পাবে একবার। এক নম্বর পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে টেনান্সি অ্যাক্ট। এই যে ভাড়া দেওয়া ল্যান্ড, মানে কি যে একবার জমিদাররা কী করছে, নাও ভাই তোমাকে আমি 2 বছর বা 10 বছর বা 30 বছরের জন্য জমিটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তার বিনিময়ে আমি টাকাটা নিচ্ছি আমি। গভর্নমেন্ট কী করলো, আরে 2-3 বছর ধরে হচ্ছে যদি, বা 4-5 বছর ধরে যদি কারো কাছে জমি থাকে সেই জমিটা তার নামে রেজিস্ট্রি করে দেওয়া শুরু করে দিল, ব্যাস হয়ে গেল। অনেকটা জমি কিন্তু এভাবে করে সর্বসাধারণের মানুষের কাছে চলে আসলো। এবার যেগুলো রইল না সেগুলোকে কী করা যেতে পারে, তো অর্গানাইজেশন করা হলো যে এগ্রিকালচারাল অর্গানাইজেশন, মানে সেই রিঅর্গানাইজেশন করা হলো এগ্রিকালচারকে। তাতে কি সেখানে ল্যান্ড সিলিং টপিক চলে আসলো। তার মানে কি এইবার সীমা করে দিয়েছি, নাও এবার তুমি হচ্ছে জমিদার বা পুরনো সেই জমিদার আছো, এখনকার দিনের মানে কি যে সর্বসাধারণ মানুষ, তোমরা যে অ্যাডভান্টেজ নিয়ে আসছো তো সেই অ্যাডভান্টেজটা তোমাদেরকে ক্ষয় করতে হবে। মানে যে একটা লিমিট পার্লামেন্টে পাস করে দেওয়া হলো যে এইটুকু লিমিট পর্যন্তই তুমি জমি রাখতে পারবে, আদারওয়াইজ তুমি জমি রাখতে পারবে না, ঠিক আছে? তার মানে কি যে তার থেকে বেশি যার কাছে জমি আছে সে তো অটোমেটিক তার হাত থেকে বেরিয়ে চলে আসলো। সেটা কার এবার? তোমারও নয়, আমারও নয়, সেটা গভর্নমেন্টের। যার দরকার আছে সে পয়সা দিয়ে কিনে নাও, এই হচ্ছে সিস্টেম। তার মানে কি যে মানে কি তোমার মানে কি ঠিক তেমনি যদি সেই জমিটাকে অ্যাকোয়ার করতে হয় না, তবে হচ্ছে কি গভর্নমেন্টের কাছ থেকে কিনতে হবে, মানে পয়সা দিতে হবে। এবার সেই পয়সা দিয়ে সে গভর্নমেন্ট স্কিম চালাবে, সোশ্যাল স্কিম চালাবে, এটা হচ্ছে প্ল্যান। আচ্ছা, আরেকটা ব্যাপার কি, যদি দেখা গেলো তবুও কাজ হচ্ছে না, এবার কি করা যাবে? ঠিক আছে বাবা, তোমার যে যা এবার চিন্তা করলো যে আরও বেশ কিছু জমিদার আছে এদেরকে, আচ্ছা এই ল্যান্ড সিলিং যে লিমিট আছে সেই লিমিট পর্যন্ত থেকে যাচ্ছে, কিন্তু সেই অত্র এলাকাতে অনেক মানুষ এইভাবে মানে প্রবলেমেও আছে, তবুও প্রবলেমে আছে। তাহলে কি করা যায়? পয়সা দিয়ে সেই ল্যান্ড মানে কি সেই ল্যান্ডকে অ্যাকুয়ার করা, মানে ক্ষতিপূরণ দিয়ে জমিদারকে সেই জমিগুলো থেকে অ্যাকুয়ার করে নিল গভর্নমেন্ট, এইবার পাবলিককে বিলিয়ে দিল। এইভাবে করা যেতে পারে কাজ। তো এইরকম করে বিভিন্ন, এই ছিল সারসংক্ষেপ। সারা ইন্ডিয়াতে বিভিন্ন রকমের আলাদা আলাদা রাজ্য তাদের নিজস্ব পরিস্থিতি বেসিসে অনেক রকম বিভিন্ন রকমের স্কিম চালু করেছিল ওই সময়টাতে সারা ইন্ডিয়াতে। তার সারসংক্ষেপ যদি তুলি না কেন, যেটা আমরা অলরেডি পড়লাম, এবার আমরা যদি প্রত্যেকটা স্টেট ধরে মানে বিচার করি, দেখবো কি আমরা কোনো না কোনোভাবে আমাদের এই কমন যে এই মূল ঘটনা ঘটছে সেটা আমরা যে চারভাবে পড়লাম এর মধ্যে কিছু না কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে। তো এবার এই ক্লাসে আমরা পড়বো যে এই সিস্টেমটা করার জন্যে কি কি সুবিধা হয়েছে এবং কি কি সীমাবদ্ধতা বাকি আছে। প্রথমে আসি আমরা ল্যান্ড রিফর্মস, মানে প্রথমে আমরা বুঝি একটু কিছু এক্সাম্পল নেই। মানে সারা ইন্ডিয়ার কিছু স্পেশাল কিছু স্টেট আছে, বা স্পেশাল স্টেট বলবো না, যে কিছু স্টেটের চলো ল্যান্ড রিফর্ম সিস্টেমটা আমরা একবার দেখে নিই, স্টাডি করি, তারপর না হয় মানে কি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করব, যে ক্রিটিসাইজ করব যে আদৌ কাজটা কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, তাদের সমাজের কি আপলিফমেন্ট হয়েছে নাকি মানে কি ডিমলিশ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, সেটা আমরা আলোচনা করবো। আর কিছু সীমাবদ্ধতা যদি থাকে তখন সেটাকে আমরা আরও ফার্দার নিউ ক্লাসগুলোতে আমরা বোঝার চেষ্টা করবো যে নেক্সট পরবর্তী কাহিনী কী আছে এবং সেখানে কী মেজার নেওয়া হয়েছে। তো এই নিয়ে প্রথমে আসি আমরা পশ্চিমবাংলাতে, যে ওয়েস্ট বেঙ্গলে।
যে বর্গা, অপারেশন বর্গা। অপারেশন বর্গা হচ্ছে কি যে মানে মানে ধরো হচ্ছে কি তোমার কাছে 2 বিঘা জমি আছে, তুমি অন্য একজন কৃষকের কাছে দিয়ে দিলে যে নাও 2 বছর তুমি খাও, 2 বছরে আমাকে 10,000 টাকা দেবে, এটাকে বলে বর্গা। 5 বছরের জন্য হোক, 10 বছরের জন্য হোক না কেন। তো মানে কি হঠাৎ করে আইন পাস হয়ে গেল, মানে কি লাঙল যার জমি তার। তার মানে এই যে যে বর্গা নিয়েছে ওর মানে কি এবার ও লাঙল দিয়ে চাষ করেছে, তাহলে জমিটা ওরই হবে। এরকম করে প্রচুর জমিদারের হচ্ছে জমি কিন্তু গায়েব হয়ে গেছে, বসে পথে বসে, মানে অনেক জমিতে খারাপ হয়ে গেছে এবার, মানে সাধারণ মানুষের কাছে চলে গেল। এরপর আসলো কি ল্যান্ড রিফর্মস ইন জম্মু কাশ্মীর। ওয়েস্ট বেঙ্গল শেষ, এবার আসে আমরা জম্মু কাশ্মীরের দিকটাতে দেখা যাক। নয়া কাশ্মীর বা নিউ কাশ্মীর রেজলিউশন পাস করা হয় ল্যান্ড রিফর্ম সংক্রান্ত। তো এর পেছনে ছিল শেখ আবদুল্লাহ, এর পেছনে যে লিডারশিপ ছিল। তো ল্যান্ড রিফর্ম তো বুঝতেই পারছো ব্যাপারটা, যেখানে কিনা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনের মাধ্যম মানে কি সাহায্য নিয়ে করেছে। তার মানে বুঝতে পারছো যে অলরেডি কিন্তু সেখানে মানে কি কনসলিডেশনের ল্যান্ড কনসলিডেশনের কনসেপ্ট অলরেডি ছিল সেখানে। কারণ আগের ক্লাসে আমরা পড়েছি যে ল্যান্ড কনসলিডেশন কী জিনিস, আশা করি তোমরা বুঝে গেছো। তারপর আবার বিগ ল্যান্ড স্টেটস অ্যাবলিশন অ্যাক্ট 1950 পাস করে দেওয়া হয়। তার মানে বুঝতে পারছো যেগুলো বিগ ল্যান্ড আছে, কোনো একটা পার্টিকুলার মানে কি মানুষের কাছে আছে, পুরোনো দিনের হচ্ছে কি যে স্বাধীন মানে কি পরাধীন ভারতের কি বলে পরাধীন ভারতের হচ্ছে কি যারা অ্যাডভান্টেজ পেয়েছে, তারা হচ্ছে বিরাট বড় বড় কোম্পানি খুলে বসেছে, তো তাদের কাছ থেকে ল্যান্ডগুলোকে সরিয়ে নিয়ে আসার জন্য এই কাজ করা হয়। এর পরবর্তীতে কি আসে, জম্মু কাশ্মীর স্টেট ল্যান্ড বা ভেস্টিং, মানে ব্র্যাকেট আছে ভেস্টিং ওনারশিপ টু অকুপেন্টস অ্যাক্ট 2001 বা রশনি অ্যাক্ট। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে দেশ এবার স্বাধীন হয়ে গেছে, স্টেটও হচ্ছে তখনকার দিনে জম্মু কাশ্মীরে আলাদা একটা স্ট্যাটাস ছিল। তাহলে কি যে এইবার যা যা জমি যার কাছে আছে না, এটা কারোর না, এটা স্টেটের, রাজ্যের। যার দরকার আছে, জমির দরকার, সে পয়সা দিয়ে আমার কাছে কিনে না। তার মানে কি যার বিরাট সম্পদ দাঁড় করিয়েছে জমির উপর বেস করে, তাকে এবার জমি কিনতে হবে, এবার অ্যাডভান্টেজ নাও। তাহলে কি স্টেটের কাছে বিরাট পরিমাণ অর্থ চলে আসলো, এবার সে স্কিমগুলো চালাতে পারবে, মানে কি রাজ্যটাকে শাসন করতে পারে। তাহলে কী কী বললাম আমরা, ল্যান্ড রিফর্মস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, ল্যান্ড রিফর্মস ইন ওয়েস্ট বেঙ্গল, তারপরে এবার আমরা পড়বো ল্যান্ড ডিস্ট্রিবিউশন ইন উত্তরপ্রদেশ। তো এখানে কি করা হয়, জমিদারি অ্যাবলিশন অ্যাক্ট পাস করা হয়, আবার ল্যান্ড রিফর্ম অ্যাক্টও পাস করা হয় 1950 সালে। হ্যাঁ, তো ল্যান্ড আবার সিলিংও করা হয়, ল্যান্ড সিলিংও করা হয়, মানে কি ল্যান্ডের সীমাবদ্ধতাও করে দেওয়া হয়। আর তারপর কি যে কিছু যে মানে কি যাদেরকে একেবারেই ল্যান্ড নেই, তাদেরকে ল্যান্ড গিফট করা হয়েছে, বন্টন করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে যে ল্যান্ড ডিস্ট্রিবিউশন ইন উত্তরপ্রদেশ। এবার আমাদের মানে কি যে তো এরকমই উত্তরপ্রদেশে একটা ল্যান্ড অ্যাক্টও পাস করা হয়, যে ল্যান্ড সিলিং অ্যাক্ট 1973 উত্তরপ্রদেশ কিন্তু মানে এটাকে চালু করেছিল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসবো, তাহলে আমরা 3টে রাজ্যের মানে কি যে মানে ল্যান্ড রিফর্ম করলাম, একটা ওয়েস্ট বেঙ্গল, কেরালা আর হচ্ছে কি যে উত্তরপ্রদেশ। এবার আসবো আমরা ল্যান্ড রিফর্ম ইন কেরালা। কেরালাতে কি করে যে যা মানে কি ওখানকার একটা নির্দিষ্ট ট্রাইব আছে, আদিবাসীরা আছে, তো ওদের কাছ থেকে মানে ওখানে প্রচুর বেশি বাইরের রাজ্য থেকে ওই প্রদেশে গিয়ে জমি জায়গা কিনছিল। তো এবার ওরা প্রোটেস্ট করে যে এভাবে হচ্ছে না, তাহলে আমাদের আইডেন্টিটি নষ্ট হচ্ছে। তখন গভর্নমেন্ট একটা অ্যাক্ট পাস করে, যে দুটো অ্যাক্ট পাস করে, একটা হচ্ছে কেরালা ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1973। হ্যাঁ, তো এটা এই অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন যারা পিছিয়ে পড়া কৃষকরা আছে তাদেরকে ল্যান্ড দিয়ে দেওয়ার প্রভিশন রাখা হয়। আর একটা হচ্ছে কেরালা শিডিউল ট্রাইবস, the scheduled tribes restriction on transfer and the restoration of alienated lands অ্যাক্ট 1975 পাস করা হয়, যাতে কিনা বাইরের লোকরা, বাইরের প্রদেশের লোকরা ওইখানকার আদিবাসী ল্যান্ডের হচ্ছে কি জমি জায়গা যাতে কিনতে না পারে, যাতে তাদের যে আধিপত্য বজায় থাকে, আদিবাসীদের মানে কি যে আধিপত্য বজায় থাকে। এই হচ্ছে বিভিন্ন মানে রাজ্যের ইম্পর্টেন্ট কিছু ল্যান্ড রিফর্ম অ্যাক্ট সম্বন্ধে আমরা পড়লাম, উদাহরণ দেখলাম আমরা যে কি বলে কি করে যে বিভিন্ন জমিদাররা আছে তাদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে বিভিন্ন সাধারণ মানুষের কাছে জমি বিলিয়ে দিল, সেই রাস্তা আমরা দেখলাম। এবার এই রকম আমরা একটা মানে কি বলে কেসের কথা, আমরা পপুলার কেসের কথা হয়তো আমরা জানি। হ্যাঁ, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব মানে কি যে কেস। তার মানে পাঞ্জাবেও তো বেশ কিছু মানে কি জমিদাররা আছে,
তাই না? তো ওরা তো চাইবে না যে ওদের জমিগুলো হচ্ছে কি মানুষ নিয়ে নিক। আর তখন ভারতীয় সংবিধানে কিন্তু রাইট টু প্রপার্টি কিন্তু ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা মৌলিক অধিকার আছে। তাহলে স্টেট কিন্তু পারে না যে কোনো একটা মানুষের, কোনো একটা সিটিজেনের, ইন্ডিয়ান সিটিজেনের যেটা হচ্ছে লিগাল, যেটা রাইট আছে, প্রপার্টি যার কাছে আছে তার কাছ থেকে কিন্তু গভর্নমেন্ট চাইলে কেড়ে নিতে পারে না। তাহলে সিটিজেনের এগেনস্টে স্টেট কিন্তু করছে কি, যে মানে ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিচ্ছে। তখন হচ্ছে কি যে ওই জমিদাররাই, পাঞ্জাবের বেশ কিছু জমিদাররা কিন্তু কেস করে, মানে কি কোর্টে কেস করে, সুপ্রিম কোর্টে, যে এই যে স্টেট গভর্নমেন্ট যে এরকম ল্যান্ড রিফর্ম মানে কি যে চালাচ্ছে এটা বেআইনি। তো কেস কেস হয় তখন, মানে যেমন হচ্ছে কি যে আমরা এসএসসির ক্ষেত্রে দেখছি কোনো একটা পরীক্ষা কন্ডাক্ট করছে, তো পেশেন্ট লিক হয়ে গেল, তখন হচ্ছে কেস করে দিচ্ছে। ঠিক তেমনি এরকমও তাই, যে এই কেসটাও তাই, যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কিন্তু পাস করে দিয়েছে ইন্ডিয়ান পার্লামেন্ট বা হচ্ছে বিধানসভা পাস করে দিয়েছে। তখন কি করবে? তখন যাদের জমিদার চাইবে অবশ্যই যে আমার জমি কাউকে আমি দেবো না, এটা আমার, এটা আমি ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ডিরেক্টলি রাইট পেয়েছি, আমার রাইট কী করে হচ্ছে কি কেড়ে নিতে পারে। তখন কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়। সেই কেসের নাম হচ্ছে গোলকনাথ ভার্সেস দ্য স্টেট অফ পাঞ্জাব কেস 1967। 1967 সালে এই কেস করা হয়। পরবর্তীতে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা পার্লামেন্ট কিন্তু একটা মানে কি যে অ্যাক্ট পাস করে, যে রাইট টু প্রপার্টি অ্যাক্টকে, মানে কি রাইট টু প্রপার্টিকে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে জায়গা দেওয়া হয় না, সেটাকে সরিয়ে নিয়ে গিয়ে এবার রাখা হলো লিগাল রাইটের আয়তায়, যে তোমার এটা আইনত তোমার হচ্ছে অধিকার, কিন্তু এটা কিন্তু মৌলিক অধিকার নয়, ল্যান্ড কিন্তু মৌলিক অধিকার নয়। এই কারণে আসে, এই ব্যাকগ্রাউন্ডের জন্য আসে। আশা করি তোমরা এবার মানে কি কোরিলেট করতে পারছো, তাই না? আচ্ছা, এবার আমরা বুঝি। তো বুঝতে পারছি ব্যাপারটা যে কিছুটা জমিদারদের জন্য ক্ষতিও হয়েছে এবং অনেকটাই ক্ষতি হয়েছে, আবার সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে, এটাও দেখার বিষয়। আচ্ছা, এবার আমরা আসি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করি কী কী, মানে কী কী সুবিধা হলো। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বাড়লো, শুধুমাত্র এগ্রিকালচারাল না, শিল্পের বা যে ইন্ডাস্ট্রির কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। তার সঙ্গে কিন্তু ল্যান্ড কনসলিডেশন হয়ে গেছে, তারপর অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ হয়ে গেছে, গভর্নমেন্ট অনেক বেশি ট্যাক্স পাচ্ছে, সোশ্যাল জাস্টিস হচ্ছে, ইকুয়ালিটি বজায় থাকছে, এটা কিন্তু একটা ভালো দিক। এবার এই যে ল্যান্ড রিফর্মের যে করা হয়েছে তার সাকসেসের পিছনে কী কী কারণ আছে? প্রথম কথা, পলিটিক্যাল উইল আছে, যে পলিটিক্যাল লিডাররা চাইছে না এরকম হোক, একটা মানুষ মানে রিয়েল জাস্টিসটা পাক। তারপর অ্যাওয়ারনেসটা, মানে কি যে সবার মধ্যে অ্যাওয়ারনেস যা হলো যে হ্যাঁ ইকুয়ালিটি এটা দরকার, এটা। তারপর হলো এটা হচ্ছে কি সাকসেস, এটাকে মানে কি ইমপ্লিমেন্ট করতে। কিন্তু ফেলিয়ার বা লিমিটেশনস কী কী দেখলাম আমরা, যে এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে পার্সোনাল কাল্টিভেশন যেটা রাখা হয়েছে, প্রভিশন রাখা হয়েছে, যারা হচ্ছে ল্যান্ড অ্যাকোয়ার করছিল, যে পার্সোনাল মানে কি পার্সোনাল কাল্টিভেশন, এটা সম্বন্ধে কিন্তু ভালোভাবে ডিফাইন করা হয়নি, যার ফলে কিন্তু অনেকেই এর খারাপ মানে কি যে সুবিধা নিচ্ছিল, অনেক বেশি ল্যান্ড অ্যাকোয়ার করে রাখছিল। তারপর যে সিলিং লিমিটটা হচ্ছে কি কিছু কিছু জায়গাতে মানে কি পার হেড হচ্ছে কি ল্যান্ড লিমিটেড রাখা, সিলিং করা হয়েছিল, ল্যান্ড সিলিং করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছিল ওই সময়টাতে ফ্যামিলি হোল্ডিং কিন্তু অনেক বেশি কার্যকারী হচ্ছিল। বিশেষ করে আমরা সেকেন্ড ফাইন্যান্সিয়াল মানে কি 5 ইয়ার্স প্ল্যানে দেখেছি যে ল্যান্ড সিলিং যদি ফ্যামিলি বেসিসে হয় ওটা বেশি কার্যকরী হচ্ছে, ঠিক কি না? এবার আর মানে কি তারপর হচ্ছে কি যে আর একটা কেন সাকসেস হয়নি, অনেক সময় অনেক পলিটিক্যাল লিডার বা জমিদারদের কাছে অনেক বেশি পাওয়ার ছিল, তো উচ্ছেদও করে দিয়েছে। হ্যাঁ, তো এই মানে আবার কখনো কখনো যে টিনান্সির যে ওরাল মানে কি যে মৌখিকভাবে যে টিনান্সি চলছিল তখনকার সময়, সেদিকেও আবার ফেলিয়ার হয়ে যায়। অনেক মানুষ কিন্তু এই যে এগ্রিমেন্টের দুনিয়াতে আসেইনি, যে মানে ছোটোখাটো কৃষকরা যে ওইবার টিনেন্সি অকুপেন্সি করে নেবে, সেই প্ল্যান ছিল না তখনকার দিনের মানুষদের। তখন মানুষের এডুকেশন অনেকটাই কমজোরি ছিল, তো তখন হচ্ছে কি যে ওই টিনেন্সি ইন উইলে চলতো, টিনেন্সি অন উইল। তো এখানেও কিন্তু মানে এই সিস্টেমটা কিন্তু সাকসেসফুল হয়নি। তো এই হচ্ছে কি যে লিমিটেশনস, যার মানে কি যেটাই কিনা পরবর্তীতে অ্যাডভান্টেজ হয়ে আসছে নেক্সট মানে কি যে গভর্নমেন্ট পলিসিগুলো। তো আজ এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও নতুন টপিক নিয়ে আসবো। তো আজকের ক্লাসে পড়লাম আমরা ক্রিটিক্যালি ইভ্যালুয়েশন, যে ল্যান্ড রিফর্ম অ্যাক্টগুলো যেগুলো পাস করা হয়েছে বা পলিসি নেওয়া হয়েছে সেগুলো কতটুকু যুক্তিযুক্ত। আমরা কিছু বিভিন্ন স্টেটের ল্যান্ড রিফর্ম অ্যাক্টগুলো পড়লাম, বুঝলাম আমরা। তো
তো আশা করি আমরা বুঝতে পারছি ভালো করে। তো নেক্সট ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আসবো, সঙ্গে থেকে বাই।